আচ্ছা, তো আগের দিন আমরা দেখেছিলাম যে সেলসের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। তো সেলস হ্যাভ ইন্টারনাল রেজিস্ট্যান্স, স্মল আরটা ছিল। একটা ব্যাটারি থাকলে আমাদের যদি ইএমএফ হয়, স্মল আর যদি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়। এটা ধর গোটাটা একটা সেলটাকে ডটেড একটা দিয়ে আমি দেখালাম। ঠিক আছে, আমি তোকে একটা ছোট্ট করে একটা সামের মতো দেখিয়ে দিচ্ছি ডেমো, যেটা দিয়ে বুঝতে পারবি যে কী করে এরকম টাইপ অফ সামসগুলোকে আমরা করব। ঠিক আছে, তো ধর এটা আমাদের 5 ওহম দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে 10 ওহম। এর ভ্যালু ইএমএফ অফ দ্য ব্যাটারি দিয়ে দিয়েছে ধর 10 ভোল্টস। স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়েছে 1 ওহম। সাপোজ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মানে ইলেকট্রোলাইট আমাদেরকে 1 ওহম রেজিস্ট্যান্স অপোজিশন দেবে। তো সাপোজ আমাদের বার করতে বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট আই। হ্যাঁ, যখনই এরকম টাইপ অফ অঙ্ক দেবে বা সার্কিটসের অঙ্ক থাকবে, দেখবি এক্সারসাইজে অনেক কটা এরকম অঙ্ক আছে। তো সেই টাইপ অফ অঙ্কগুলো আমরা কীভাবে করবো না, ফার্স্টে সার্কিট ডায়াগ্রামটাকে দেখে সিম্পলিফাই করে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য আমাকে অ্যানালাইজ করে কী দেখতে পাচ্ছিস, দুটো প্যারালাল আছে, তার সঙ্গে আমাদের এই ছোটো আরটা সিরিজে আছে। তো হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? ফার্স্ট স্টেপ হবে তোর, স্টেপ নাম্বার 1 তোর হবে যে ফাইন্ডিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর লিখছি আমি। তো আর ইকুইভ্যালেন্ট কত আমার? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 প্যারালাল 10, তার মানে হচ্ছে 5 × 10 + 5 + 10 প্লাস ছোটো আর রেজিস্ট্যান্স 1 ওহম দিয়েছে। দ্যাট উইল বি দ্য টোটাল রেজিস্ট্যান্স অর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তো 5 × 10 বাই 5 + 10 মানে 15 প্লাস 1, 5 3 দিয়ে কাটলাম, 10/3 প্লাস 1। দেয়ারফোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে না, 13/3 ওহম আসছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার পরে ইউ ক্যান সিম্পলিফাই দ্য ডায়াগ্রাম উইথ সিঙ্গেল রেজিস্টার। মানে ধর এইটা আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, আমার এদের তিনজনের যে ইকুইভ্যালেন্ট কম্পোনেন্টটা হবে রেজিস্ট্যান্সের, সেইটা আমার বেরিয়ে গেছে। তার মানে এই রেজিস্ট্যান্সটা দিয়ে সবাইকে রিপ্লেস করে দেওয়া যাবে। তার মানে ইউ ক্যান সিম্পলিফাই দ্য ডায়াগ্রাম উইথ জাস্ট 1 রেজিস্টার এরকম। এটা আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, সরি একটু বেরিয়ে গেল ওদিকে, ক্যামেরার দিকে তাকা দিকে। এখানে 10 ভোল্ট ব্যাটারি আছে আর এখানে আমার আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আছে। জাস্ট এরকম সিম্পলিফাই করে আঁকতে পারি, সবাইকে এর মধ্যে কনসিডার করে নিয়েছি আমি। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 13/3 ওহম। কারেন্ট ফ্লো করছে আই। আমরা ওহমস ল আগের দিন পড়লাম যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এখানে আরটা ভি ইকুইভ্যালেন্ট, এখানে ইটা হবে। তাহলে 10 ইকুয়ালস টু আই ইন্টু আই ইকুইভ্যালেন্ট 13/3। therefore I ইকুয়ালস টু কত বেরিয়ে গেল, 10 × 3/13 মানে সামথিং এরকম আসবে, যেটা ভ্যালু আসবে সেটা অত অ্যাম্পিয়ার হচ্ছে অ্যান্সার। তো এরকমভাবে আমরা ক্যালকুলেশনটা করবো। আমি একটুখানি পজ করে রাখলাম, তুই স্ক্রিনশট মেরে নিবি বা দাঁড়িয়ে লিখে নিবি। ঠিক আছে, তো এরমভাবে আমরা অ্যানালাইজ করে সার্কিটের অঙ্কগুলো করব। ধর এবার বললো যে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু রেজিস্টার 5 ওহম। এই 5 ওহম দিয়ে কত কারেন্ট যাবে? এই 5 ওহম দিয়ে কারেন্ট যেতে গেলে এখানে তোকে অ্যাসিউম করে নিতে হবে এই আই কারেন্টটা দুটো ব্রাঞ্চে ডিভাইড করে যাচ্ছে, আবার এখানে জয়েন করে ব্যাটারিতে চলে যাবে। এই আই কারেন্টটা আসছে, দুটো ব্রাঞ্চে দুরকম কারেন্ট হবে। সাপোজ এটাকে আমি দিলাম I1, এটাকে দিলাম I2। এরা দুজন এখানে এসে অ্যাড হয়ে আবার I1 + I2 হয়ে গিয়ে মানে আই চলে আসলো। আই ব্যাটারি থেকে বেরোচ্ছে, আই ব্যাটারিতে ঢুকছে, আবার এর মধ্যেও আই কারেন্ট যাচ্ছে। তো I1 আর I2 দুটো ব্রাঞ্চ, তার মানে আমি লিখতে পারি এখানে আই সামেশন অফ I1 অ্যান্ড I2। তো সাপোজ আমাকে বার করতে বলেছে I1 আর I2 কত হবে, তাহলে আমি কি করে করব? ঠিক আছে, এবার এই যে আই কারেন্টটা বেরোচ্ছে, তো আমি যেটা বলছিলাম যে এইখানে আমি যদি I1 আর I2টা বার করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল তোকে কী করতে হবে, আবার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকতে হবে। তোকে ভিজুয়ালাইজ করতে হবে যে 5 আর 10-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি এইটা লিখছি এখানে, এই রেজিস্ট্যান্সটা R ডবল ড্যাশ, ওটা হচ্ছে প্যারালালটা 5 × 10 + 5 + 10, আর স্মল আরটাকে, এই স্মল আরটাকে আমি এখানে আঁকলাম। তাহলে আই কারেন্ট ফ্লো করছে এখানে। এবার আমাকে বার করতে হবে, কেন করার মোটোটা হচ্ছে, দ্য মোটো ইজ টু ফাইন্ড আউট ভিপি
ভিআরটা না বার করলেও চলবে, বাট উই হ্যাভ টু ফাইন্ড ভিপিটা মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এই দুটো রেজিস্ট্যান্সের, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে কত পোটেনশিয়াল আছে ভিপিটা জানলে আমরা এটা জানি যে প্যারালালে ভোল্টেজ কনস্ট্যান্ট, তার মানে এর অ্যাক্রসে ভিপি, এর অ্যাক্রসে ভিপি, তাহলে আমরা ইজিলি ভি জানলে আর জানলে আমরা আই বার করতে পারবো, কারণ আমরা জানি ভিপি ইকুয়ালস টু আই ইন্টু আর হবে, আই ওয়ান ইন্টু আর, তাহলে ওখানে আই ওয়ানটা বেরিয়ে যাবে। তো মেন মোটো আমাদের ভিপিটা বার করা, তাই জন্য এইসব করা। আমরা এখানে ভিপিটা বার করি, আরগুলোকে বার করে নিই। আরটা কত এখানে 5 × 10/15, 5 3 দিয়ে কাটলাম, তাহলে 10/3 আসছে, আর ডবল ড্যাশ, আর এটা 1, 10 ভোল্ট যাচ্ছে এরকম, মাঝখানে কারেন্ট হচ্ছে, কারেন্ট আমরা বার করে ফেলেছি, কারেন্ট হচ্ছে 30/13 হলো। তো বেসিক্যালি আমরা এবার আর ডবল ড্যাশটা বার করে ফেলেছি, আর স্মল আরটা বার করে ফেলেছি, বা স্মল আরটা তো দেওয়াই আছে। এবার আমরা কি করব না, ভিপিটা বার করব। তো ভিপি কত হবে, ভিপি ইকুয়ালস টু আই ইন্টু আর ডবল ড্যাশ, দেয়ারফর আই কত, আই হচ্ছে আমাদের 30/13 ইন্টু আর ডবল ড্যাশ বেরিয়ে গেছে 10/3, তাহলে ভিপি ইকুয়ালস টু 310 দিয়ে কাটলাম, তো 100/13, ঠিক আছে। তো আমাদের ভিপি বেরিয়ে গেল, এত ভোল্ট হচ্ছে ভিপি। আর ভিপি বেরোনো মানে কি, ভিপি মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে আই ওয়ান কত হবে, দেয়ারফর আই ওয়ান ইন্টু আর মানে 5 ওহম ইকুয়ালস টু ভিপি, আবার আই টু ইন্টু 10 ওহম ইকুয়ালস টু ভিপি, দুটোই ভিপির সমান হবে, বিকজ হচ্ছে আমাদের ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, বিকজ ভোল্টেজ কনস্ট্যান্ট ইন প্যারালাল সার্কিটস, প্যারালাল ব্রাঞ্চেসের জন্য পোটেনশিয়াল কনস্ট্যান্ট আমি আগেই বলে দিয়েছিলাম অনেকদিন আগে। আর চার্জ ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট অ্যাক্রস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড চার্জ ইজ কনস্ট্যান্ট ইন সিরিজ। প্যারালাল হলে ভোল্টেজ কনস্ট্যান্ট, সিরিজ হলে কারেন্ট কনস্ট্যান্ট ইলেকট্রিসিটিতে, আর চার্জ কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে। তো এখানে আই ওয়ান বার করতে পারবি, ভিপি/5 করলেই আই ওয়ান বেরিয়ে যাবে, আর এখানে ভিপি/10 করলে আই টু বেরিয়ে যাবে। তো বেসিক্যালি এই অ্যাপ্রোচে আমরা এই সার্কিটের অঙ্কগুলো করব। তো এখানে আমরা কি করলাম না, ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করলাম, তোর ফার্স্ট স্টেপ হবে। তারপরে গ্র্যাজুয়ালি যেমন অঙ্কটা বলেছে তেমন আমরা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকতে থাকবো, ডায়াগ্রাম এঁকে বার করবো। মেন ফান্ডটা এখানে বুঝতে হবে যে এরকম ব্রাঞ্চিং থাকলে একটা কারেন্ট যদি আসে দুটো ডিভাইড করে যায়, I1 + I2 = I। এটা পরে আমি তোকে বোঝাবো যে KCL বলে, কারচপস কারেন্ট ল এটাকে বলা হয়, যে একটা পয়েন্টে যত কারেন্ট ঢুকছে তত কারেন্টই বেরোবে, কারেন্ট কোনো দিকে পালাতে পারে না। যতটা একটা নোডের মধ্যে, এগুলোকে নোড বলে, যেখানে অনেক করা ব্রাঞ্চেস এক জায়গায় মিট করে সেগুলোকে নোডস বলা হয়। এটা একটা নোড, এই একটা নোড। তো নোডসে যতটা কারেন্ট এন্ট্রি করবে ততটা কারেন্টই বেরোবে, মানে I1 + I2 উইল বি ইকুয়াল টু I। এটা ল অফ কনজারভেশন অফ চার্জ থেকে একটা নতুন ম্যানিপুলেটেড ভার্সন বলতে পারিস, যেটাকে বলা হয় কারচপস কারেন্ট ল। তো এইটা মাথায় রাখতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকতে থাকতে হবে, আর এরকমভাবে আমাদের ভেবে নিতে হবে যে কী করে করবো স্টেপ বাই স্টেপ। তো মেন কথা হচ্ছে ডায়াগ্রাম সিম্পলিফাইডভাবে আঁকতে করতে হবে। তো এই অ্যাপ্রোচে এগুবি অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়েটস্টোন ব্রিজ কী, আমি একবার ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে বলেছিলাম ওয়েটস্টোন ব্রিজের। আচ্ছা, ওয়েটস্টোন ব্রিজ আগে আমাকে কারচপস এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, কারচপস লস এটা হোক। কারচপ বলে একজন সায়েন্টিস্ট ছিল, যে দুখানা ল বার করে, ঠিক আছে, যে কারেন্ট ইলেকট্রিসিটির ল। সেই লগুলো কী না, একটা হচ্ছে কারচপস কারেন্ট ল, ফার্স্ট ওয়ানকে বলা হয় কারচপস কারেন্ট ল। Kirchhoff's current law. Second one is known as Kirchhoff's voltage law, KVL, Kirchhoff's voltage law। আমি শর্টেই লিখলাম, এটাকে KCL বলে আর এটাকে KVL বলে। তো এই কারচপস কারেন্ট ল আর কারচপ ভোল্টেজ ল এর ব্যাপারটা হচ্ছে যে ওই আগেরটা বললাম যে সার্কিটের মধ্যে কারেন্ট যখন ফ্লো করে তার অ্যানালিসিস করে আমরা যখন বিভিন্ন অঙ্ক করব বা সলভ করব, অ্যানালাইজ করে কার অ্যাক্রসে কত ভোল্টেজ, কোন রেজিস্টারের অ্যাক্রসে, কোন কম্পোনেন্টের অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে। তো এই ব্যাপারগুলো জানার জন্য আমাদের এই লসগুলো প্রপোজ করে গেছে। তো ফার্স্টে কারচপস কারেন্ট লতে KCL আমাদের কী বলছে, ধর একটা নোড আছে, নোডে অনেকগুলো তার এক জায়গায় জয়েন হচ্ছে, ওখানে
ধর এখানে I1 কারেন্ট ঢুকছে, এটা দিয়ে I2 কারেন্ট ঢুকছে, এদিকে I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিকে I4 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কারশফস আমাদের বলে গেছে কারশফস যে সামেশন অফ অল দ্য কারেন্টস অ্যাট আ পার্টিকুলার নোড ইজ ইকুয়ালস টু জিরো, অ্যালজেব্রিক সামটা ইকুয়ালস টু জিরো, অ্যালজেব্রিক সাম ইকুয়ালস টু জিরো। তোকে কিন্তু এখানে ডিরেকশন ধরে নিতে হবে। ধর সাপোজ যেগুলো এন্টার করছে, এন্টারিংগুলোকে আমি পজিটিভ কারেন্ট ধরবো, যেগুলো বেরিয়ে যাচ্ছে নোড থেকে সেগুলো আমি নেগেটিভ ধরবো। তার মানে I1 আর I2 ঢুকছে ভেতরে নোডের মধ্যে, এটা হচ্ছে নোডটা, তাহলে আমি I1 সব পজিটিভ, এগুলো প্লাস I2, যেহেতু এটা লিভ করে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আমি মাইনাস ভাববো, আমার কাছে আসছে তাহলে আমি পজিটিভ ভাববো, সেরকম ব্যাপার। তো সবার যদি সামেশন করি, সামেশন উইল ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে দেওয়ার পর আমি আগের পাতায় যেটা বললাম দেখ সেটাই চলে এলো, I1 প্লাস I2 ইকুয়ালস টু I3 প্লাস I4, মানে যতটা কারেন্ট ঢুকছে ততটা কারেন্টই বেরোচ্ছে। বা তুই এটাকে অন্যভাবে লিখতে পারিস, সামেশন অফ কারেন্টস এন্টারিং আ নোড ইজ ইকুয়ালস টু সামেশন অফ কারেন্টস লিভিং আ নোড, ঠিক আছে। যতটা কারেন্ট আমাদের নোডের মধ্যে ঢুকছে ততটা কারেন্টই আমাদের নোড থেকে ছেড়ে যাবে। তো এটা হচ্ছে কারশফস কারেন্ট ল, সামেশন অফ দ্য কারেন্টস অর অ্যালজেব্রিক সামস অফ দ্য কারেন্ট লিভিং অর এন্টারিং আ নোড ইজ ইকুয়ালস টু জিরো। KCL হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের KVL, কারশফস ভোল্টেজ ল। KVL আমাদের বলছে যে এটা ভোল্টেজ নিয়ে, আগেটা যেমন কারেন্ট নিয়ে, এটা ভোল্টেজ নিয়ে বলছে যে একটা পার্টিকুলার সার্কিটের লুপ, লুপ মানে ক্লোজ সার্কিট, একটা পার্টিকুলার সার্কিটের লুপের মধ্যে the summation of the EMFs is equals to the summation of the voltage drops. সাপোজ এখানে আমি একটা I কারেন্ট ফ্লো করছে, এখানে ধর এটা R1, এটা R2, এটা একটা লুপ, ঠিক আছে। এই লুপের মধ্যে বলছে সাম অফ দ্য EMFs যেগুলো এর মধ্যে এনক্লোজ করেছে, দ্যাট উইল বি ইকুয়ালস টু সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ, সামেশন অফ দ্য ভোল্টেজ ড্রপ। তার মানে হচ্ছে সাম অফ EMFs হচ্ছে এখানে একটাই আছে, কিন্তু আর একটা এখানে ব্যাটারি দিয়ে দিই, এটা E1 একটা E2 করে দিই, দুখানা ব্যাটারি হয়ে গেলো, তাহলে সামটা বোঝাতে সুবিধা হবে। সাম অফ দ্য EMFs উইল বি ইকুয়াল টু সাম অফ দ্য ভোল্টেজ ড্রপস। এটা তোকে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, এটা কেস 1 ধরাচ্ছে। সাম অফ ভোল্টেজ ড্রপ বলতে কি, এখানে I যাচ্ছে, ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে যে এখানে কারেন্টটা ফ্লো করে যে ভোল্টেজটা এর মধ্যে অ্যারাইজ করছে, কত ভোল্টেজ অ্যারাইজ করছে I ইন্টু R1, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 হচ্ছে IR1, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R2 হচ্ছে IR2, তাহলে হচ্ছে IR1 প্লাস IR2, ঠিক আছে। তো সাম অফ দ্য ভোল্টেজ ড্রপস উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য EMFs। কেস 1 বললাম এটা কারণ আমি আর একটা কেস দেখা যেখানে EMFগুলো উল্টো দিকে লাগানো আছে, তখন কি হবে। ধর এটা হচ্ছে আমার E1 আর এটা হচ্ছে E2, এর অ্যাক্রসে দুখানা রেজিস্ট্যান্স লাগানো আছে, R1 আর R2। তাহলে এখানে কি একজন আরেকজনকে অপোজ করবে, এ চাইবে এদিকে কারেন্ট পাঠাতে, এটা E2 চাইবে এদিকে কারেন্ট পাঠাতে, E1 চাইবে এদিকে, মানে অপোজিশন হবে। একজন এনার্জি পাঠাচ্ছে একদিকে আর একজন এনার্জি পাঠাবে অন্যদিকে, ইলেকট্রিক্যাল এনার্জি। তো বেসিক্যালি এখানে কী হবে না, ডিফারেন্স অফ হয়ে যাবে, যেটা বড় তার থেকে ছোটোটা মাইনাস হবে। সাপোজ E2 গ্রেটার দ্যান E1, তাহলে E2 মাইনাস E1 ইকুয়ালস টু IR1 প্লাস IR2। এবার যখন অঙ্কটা দেবে, যদি E1 আর E2 যদি দুটোই আননোন থাকে, তুই জানিস না কে কোনটা বড়, তোকে তখন কী করতে হবে না, অ্যাজাম্পশান করতে হবে যে আমি এই EMF-এর যে ডিরেকশানটা আছে এই দিকে, ওটাকে আমি পজিটিভ ধরবো, অন্যগুলোকে নেগেটিভ ধরে নেবো। তাই E2টা যদি পজিটিভ হয়, E2 ডিরেকশানটা এই দিকে, E2কে পজিটিভ রেখেছি, E1 ওর উল্টো দিকে পাঠাচ্ছে, তার জন্য ওটাকে মাইনাস ধরবো। তো এই অ্যাজাম্পশানটা সেম থ্রু আউট অল দ্য ইকুয়েশন, সেরকম যতগুলো ইকুয়েশন ডিরাইভ করবে একটা পার্টিকুলার অঙ্কর জন্য KCL বা KVL অ্যাপ্লাই করে, সব কিন্তু সেম ডিরেকশানের কনভেনশন ফলো করবে। তো এইটা হচ্ছে আমাদের KVL, কারশফস ভোল্টেজ ল, আর আগেরটা হচ্ছে কারশফস কারেন্ট ল, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অন উইচ কারশফস কারেন্ট ল ইজ বেসড আপন। তো এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ। তো কারশফস কারেন্ট ল ইজ বেসড আপন ল অফ কনজারভেশন অফ চার্জ, আর কারশফস ভোল্টেজ ল ইজ বেসড আপন ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ, আমি শর্টে লিখছি এনার্জি। কেন এনার্জি, কেন আর আগেরটা চার্জই কেন? চার্জ যেহেতু কারেন্টকে নিয়ে বলেছে, যতটা কারেন্ট ঢুকছে, যতটা চার্জ ফ্লো করে ঢুকছে, ততটাই চার্জ ফ্লো করে বেরোচ্ছে,
মানে চার্জ যতটা আসবে ততটাই চার্জ বেরোবে, চার্জ নষ্ট হয় না, ধ্বংস হয় না, ক্রিয়েটও হয় না। তো ওটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ। চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড। তো ওইটাই, তাই জন্য ইট ইজ বেসড আপন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ল অফ কনজারভেশন অফ চার্জ। আর কেভিএল কারশফস ভোল্টেজ ল ইজ বেসড আপন ল অফ কনজারভেশন অফ এনার্জি। কেন না, যে এনার্জিটা আমি সাপ্লাই করবো সেই এনার্জিটা ওখানে খরচা হচ্ছে, যেটা আমি দিচ্ছি সেটাই ভোল্টেজ ড্রপ হয়ে হচ্ছে। ভোল্টেজ ড্রপগুলো কী, মানে এর ওপরে কতটা ভোল্টেজ আমার খরচা হচ্ছে, ভোল্টেজ ড্রপ ওই জন্যই বলছি। তো যতটা আমি এনার্জি দিচ্ছি ততটাই ওর এনার্জি খরচা হচ্ছে, মানে যতটা আমি সাপ্লাই করলাম ততটা আমার খরচা হলো, দুটো ইকুয়াল হবে, কোনো এক্সট্রা কোথাও যাবে না। কিন্তু প্র্যাকটিক্যাল কেসে এদিক ওদিক থেকে কোথাও খরচা হয়ে যায়, যেমন কারেন্ট ফ্লো করলে এর মধ্যে হিট জেনারেটেড হয়, হিট ডিসিপেশন হয়ে যাবে। তো অনেক অন্যান্য জিনিস, এগুলো পরে ভাববো আমরা, পরে অন্য চ্যাপ্টারে যে হিট কী করে হয়, জুলস এনার্জি, জুলস এফেক্ট বলা হয়, তো ওগুলো পড়বো যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে কী করে এনার্জি বেরোবে। তো আপাতত এটাই জানা উচিত যে কেভিএল হচ্ছে বেসড আপন ল অফ কনজারভেশন অফ এনার্জি, আর কেসিএল বেসড আপন ল অফ কনজারভেশন অফ চার্জ। ঠিক আছে, কারশফস ল হয়ে গেছে। এবার যেটা বলছিলাম, কারশফস ল জানার পর আমাকে জানতে হবে ওয়েটস্টোন ব্রিজ। তুই পজ করে করে কিন্তু লিখে নিবি ভিডিও থেকে, আমি পড়িয়ে চলে যাচ্ছি, আমার খুব তাড়াহুড়ো ব্যাপার, কারণ ব্যাক টু ব্যাক মিটিং আছে আর খুব প্রেশার বাড়ছে। জানি না ভবিষ্যতে আরও প্রেশার বাড়বে, শনি রবিবার ছাড়া আমি টাইম না পেতেও পারি। যাই হোক, আমি এবার ওয়েটস্টোন ব্রিজটা পড়িয়ে দিচ্ছি। ওয়েটস্টোন ব্রিজ, আগের দিন যেটা বললাম তোকে, এরকম যদি একটা স্ট্রাকচার থাকে, ধর আমার কাছে এরকম একটা ব্রিজ দিয়ে দিয়েছে, 4টে আর্মের 4খানা রেজিস্ট্যান্স আছে। তো আমি ডিরাইভ করে বার করবো, ওই আগের দিন একটা রেশিও বলেছিলাম মনে আছে, যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। তো ওটা কেন হবে বা কী করে হবে ওটা বোঝাচ্ছি। তাই পি কিউ আর এস, আর এখানে আমি একটা গ্যালভানোমিটার লাগলাম, গ্যালভানোমিটার জি আছে, 4টে রেজিস্ট্যান্স পি কিউ আর এস, গ্যালভানোমিটারের সঙ্গে একটা সিরিজের রেজিস্ট্যান্স এস তো ধরেছি। তো আমি এটাকে এমনি কিছু একটা ধরে নিই, পি কিউ আর এস টি ধরে নিই। তো টি একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়ে দিয়েছি গ্যালভানোমিটারের সঙ্গে পি কিউ আর এস এখানে, আর এখানে একটা ইএমএফ ই লাগানো আছে। তো গ্যালভানোমিটার কী করে? গ্যালভানোমিটার ইজ আ ডিভাইস দ্যাট ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, আর ভোল্টমিটার কী করে? ভোল্টমিটার ইজ আ ডিভাইস দ্যাট মেজার্স দ্য ভোল্টেজ অ্যাক্রস এনি কন্ডাক্টর বা কোনো রেজিস্টার। ভোল্টমিটারকে সবসময় প্যারালালে লাগানো হয়। ধর এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রস আমি কত ভোল্টেজ আছে জানতে হবে। দ্য ভোল্টমিটার ইজ অলওয়েজ কানেক্টেড প্যারালাল টু দ্য যার এই এন্ডে আমি মাপতে চাই তার সঙ্গে প্যারালালে লাগাবো ভোল্টমিটার। কিন্তু কারেন্টের জন্য অ্যামমিটার লাগানো হয়। অ্যামমিটার মেজার্স কারেন্ট, ইটস আ মিটার দ্যাট মেজার্স কারেন্ট ফ্লোয়িং থ্রু আ ব্রাঞ্চ। তো এই সেম জিনিসটা যদি কারেন্ট মাপতে যাই তাহলে আমি ওর অ্যাক্রসে অ্যামমিটার লাগাবো, আর অ্যাক্রসে ভোল্টমিটার লাগালে আমি ওর সঙ্গে কত পোটেনশিয়াল আছে সেটা মাপতে পারবো। কারণ আমরা জানি ভোল্টেজ প্যারালালে কনস্ট্যান্ট, তাহলে প্যারালাল লাগিয়েছি, এর অ্যাক্রসে যতটা পোটেনশিয়াল এর অ্যাক্রসে ততটা হবে, এই মেপে নেবে সেটাকে। কারেন্টে আমরা জানি কারেন্ট সিরিজে কনস্ট্যান্ট, ওর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা এর মধ্যেও ফ্লো করে যাবে, তাহলে এটাও মেপে নেবে। তো মিটারগুলো এরমভাবে অ্যাপ্লাই করা হয়। কারেন্টের জন্য অ্যামমিটার সিরিজে লাগানো হয় টু দ্য মেজারিং ইউনিট, আর ভোল্টমিটারকে ইট ইজ কানেক্টেড প্যারালাল টু দ্য মেজারিং ইউনিট, যাকে মেজার করবো তার সঙ্গে প্যারালাল লাগানো। গ্যালভানোমিটার কী করে? জাস্ট আমার ডিটেক্ট করবে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে নাকি। ওয়েস্টোন ব্রিজ আমি বলেছিলাম যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়, যদি হয়, মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই রেশিওটা যদি ফুলফিল করে, তাহলে আমি বলেছিলাম মাঝখানের দিকে কোনো কারেন্ট যাবে না। কারণ মাঝখানে যদি কারেন্ট না যায়, গ্যালভানোমিটার উইল বি শোয়িং নো ডিফ্লেকশন, নাল ডিফ্লেকশন। এই কন্ডিশনটাকে বলা হয় নাল ডিফ্লেকশন কন্ডিশন। মানে এই কন্ডিশনটা হলেই তবে গ্যালভানোমিটার উইল শো নো ডিফ্লেকশন, দ্যাট মিনস নাল ডিফ্লেকশন। তো এটাকে বলা হয় নাল ডিফ্লেকশন কন্ডিশন। এবার আমরা ডিরাইভ করে বার করবো এই কন্ডিশনটা, যে গ্যালভানোমিটারের মধ্যে যদি কারেন্ট না যায় তাহলে এই কন্ডিশনটা হবে, স্যাটিসফাই করবে। মানে ইফ দিস বা রিভার্সটাও ট্রু, এটা যদি হয় তাহলে গ্যালভানোমিটারে কারেন্ট যাবে না, মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না। তো তার জন্য আমি আগের অ্যাপ্লাই করি কেসিএল। আই কারেন্ট যাচ্ছে, দুটো ব্রাঞ্চে ভাঙছে। সাপোজ এটার মধ্যে I1, এটার মধ্যে I2, এখান দিয়ে যাচ্ছে IG, গ্যালভানোমিটার কারেন্ট। আবার এই দিক দিয়ে কত যাবে? এদিক দিয়ে IG আসছে, এদিকে I2 আসছে, দুটো অ্যাড হয়ে যাবে। কেসিএল লাগালাম, I2 প্লাস IG। তো কেসিএল বেসিক্যালি তো লাগবে আঁকতে ডায়াগ্রামে। আবার এখানে I1, এদিক দিয়ে IG চলে এসছে, তার মানে এখানে I1 মাইনাস IG আসবে। IG এদিকে বেরিয়ে যাচ্ছে IG,
ও আই ওয়ানটা এদিকে এসেছিলো, আইজি এখানে চলে এসছে, তাহলে এখান দিয়ে কত আসবে, আই ওয়ান থেকে আইজি বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই আসবে। আলটিমেটলি সব কটাকে অ্যাড করে দেখ আই আসবে, আই ইকোয়ালস টু আই ওয়ান প্লাস আই টু, এই দুটোকে অ্যাড করে আইজি কেটে গেলে আই ওয়ান প্লাস আই টু, মানে এদিকে আবার আই চলে এসছে, হলো চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার ডায়াগ্রামটা। এই যে এই লুপ একটা দেখতে পাচ্ছিস, ক্লোজড লুপ, কেভিএল অ্যাপ্লাই করব, এই লুপটার নাম দিলাম আমি 1, এই লুপটার নাম দিলাম 2, ঠিক আছে। আর এই যে কারেন্ট যাচ্ছে না, কারেন্টের ডিরেকশানটা, সাপোজ এইটা হচ্ছে কারেন্টের ক্লকওয়াইজ ডিরেকশন, এইটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তা আমি সাপোজ ধরে নিচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশানটাকে আমি পজিটিভ ধরবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানটাকে আমি নেগেটিভ ধরবো। যেখানে যেখানে আছে ওই বললাম না ওই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসবে, তো ওইটার জন্য আমি এখানে অ্যাজাম্পশন করে নিই, এটা আমার অ্যাজাম্পশন। থ্রু আউট দ্য ডেরিভেশন আই উইল ইউজ দিস অ্যাজাম্পশন। তো এবার লুপ 1 থেকে ডিরাইভ করি, অ্যাপ্লাইং কেভিএল। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কেভিএলের ডেরিভেশনটা। অ্যাপ্লাইং কেভিএল অন লুপ 1, লুপ 1-এ যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কী করবো, সাম অফ দ্য পোটেনশিয়াল ড্রপস ইজ ইকুয়ালস টু দ্য ইএমএফ, কিন্তু ভাগ্যক্রমে এটাতে কোনো ইএমএফ নেই, ইএমএফ লাগানো নেই এই লুপটায়, মানে এইখানে এইটা আর এইটার মধ্যে কোনো ইএমএফ নেই। ব্যাটারি লাগানো আছে কি নেই, তো তাহলে এখানে শুধু ভোল্টেজ ড্রপ সাম করে 0 করে দেবো। এটা কোন দিকে কারেন্ট যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে অ্যান্টি ক্লক। ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে আই ওয়ান, আইজিটাও কারেন্ট ক্লকওয়াইজ, আই টুটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আই টুটা নেগেটিভ হবে, তাহলে এর ভোল্টেজ ড্রপ কত হবে, প্লাস পজিটিভ বসবে আই ওয়ান ইন্টু পি, পি হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, প্লাস আইজি ইন্টু টি, টি আছে এখানে, প্লাস আমি জি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা জি ধরছি, গ্যালভানোমিটার নিজেরও একটা কোয়াইলের রেজিস্ট্যান্স হবে, সেটা জি ধরছি, মাইনাস আই টুটা যেহেতু অ্যান্টি ক্লকের ডিরেকশানে আছে, মাইনাস আই টু ইন্টু আর ইজ ইকোয়ালস টু 0, সাম অফ অল দ্য পোটেনশিয়াল ড্রপস উইল বি ইকোয়ালস টু দ্য সাম অফ ইএমএফ, যেহেতু ইএমএফ নেই তাই 0 বসালাম, তাহলে এটা আমার ইকুয়েশন। তাই এটাকে ইকুয়েশন 1 ধরলাম, ফাইন। এবার অন লুপ 2 অ্যাপ্লাই যদি করি, অ্যাপ্লাইং কেভিএল অন লুপ 2, দেন হোয়াট উই উইল গেট, সেমভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের কনসেপ্ট লাগাবো ওখানে। এখানে কোনটা ক্লকওয়াইজ আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখে ভাব, আই ওয়ানটা হচ্ছে ক্লকওয়াইজ, আই টু প্লাস আই জিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এইটাও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটা আগে লিখে নিই আমি ঝপাঝপ, আই ওয়ান মাইনাস আই জি ইন্টু প্লাস বসছে সামনে যেহেতু ক্লকওয়াইজ, ইন্টু কিউ মাইনাস আই টু প্লাস আই জি ইন্টু এস মাইনাস আই জি ইন্টু জি প্লাস টি ইকুয়ালস টু 0। কত আসছে, ইকুয়েশন 2 আসছে, এটা আমার ইকুয়েশন 2, এটা হলো অ্যাপ্লাইং কেভিএল অন লুপ 2, এই কারেন্টটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে বলে পজিটিভ ধরেছি, এই কারেন্টটা এইটা এইদিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ না নেগেটিভ ধরেছি, এইটা আইজি কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে আসছে, এই লুপের অনুযায়ী এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে কারেন্টটা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার নেগেটিভ, তাই এটা হলো আমার 0 এসে গেছে। এবার ইফ গ্যালভানোমিটার শোস নো ডিফ্লেকশন, গ্যালভানোমিটার যদি নো ডিফ্লেকশন দেখায় তাহলে এই পাথে কারেন্ট আইজি 0 হয়ে যাবে। কারেন্টই যদি না যায়, মানে এইখানে আর এটার এক ক্রসে পোটেনশিয়াল যদি সেম, তবেই তো কারেন্ট ফ্লো করবে না। গ্যালভানোমিটার উইল শো নো ডিফ্লেকশন, সো ফর নাল ডিফ্লেকশন আইজি শুড বি ইকুয়ালস টু 0, সো ফর নাল ডিফ্লেকশন আইজি ইকুয়ালস টু 0, দেয়ারফর ইকুয়েশন 1টা কী হয়ে যাবে, আইজি 0 বসিয়ে দিলে আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ইকুয়েশন 2টা কী হয়ে যাবে, ইকুয়েশন 2তে সব আইজি 0, আইজিটা 0, তার মানে আই ওয়ান ইন্টু কিউ ইকুয়ালস টু আই টু ইন্টু এস মাইনাস আই টু ইন্টু এস ইকুয়ালস টু 0 আসবে, কারণ এখানে 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, এখানে 0 একটা 0 বসে গেল। দেয়ারফর দুটো তো সমান ইকুয়ালস টু 0, তো দুজনকে ইকুয়াল করে দিতে পারি, আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়ালস টু আই ওয়ান কিউ মাইনাস আই টু এস, ঠিক আছে।
আরেকটা জিনিসও করতে পারি আমরা এখানে, যে I1/I2 এখান থেকে বার করে নিতে পারবো। যে ইকুয়েশন 1টা যে আমাদের চেঞ্জ হয়ে গেল না, এখানে এই I1P minus I2R equals to 0, therefore I1P equals to I2R, therefore I1/I2 কত আসবে, R/P আসলো, এটাকে হাইলাইটেড থাক। I1/I2 ফ্রম দিস ইকুয়েশন আমরা কী পেলাম, এটা পেলাম। সেমভাবে এইটাকে I1Q ইকুয়ালস টু I2S আসবে, দেয়ারফোর I1/I2 কত আসবে, I1/I2 S/Q আসবে। তাহলে আলটিমেটলি দুদিকেই দেখ I1/I2 আছে, I1/I2 সমান এটা, I1/I2 সমান এটা, তাহলে এইটা ইকুয়ালস টু এইটা হয়ে যাবে। ইফ A ইকুয়ালস টু B, A ইকুয়ালস টু C, দেন C ইকুয়ালস টু এটা হয়ে গেল। তাহলে P/R ইকুয়ালস টু ওটা বেরিয়ে যাবে আমার, তখন আমার নাল ডিফ্লেকশন কন্ডিশনটা অ্যারাইজ করে যাবে। তাহলে দেয়ারফোর কী আছে এখানে, এখানে আছে R/P আর ওখানে S/Q। দেয়ারফোর আমি বলতে পারি R/P ইকুয়ালস টু S/Q, অর আমি যেটা বলেছিলাম P/Q, পিটা উপরে উঠিয়ে দিয়ে এসটা এখানে নিচে নামিয়ে দিতে পারি চেঞ্জ করে, P/Q ইকুয়ালস টু R/S। দেখ এটা হচ্ছে নাল ডিফ্লেকশন কন্ডিশন, অ্যান্ড হেন্স উই হ্যাভ ডিরাইভড ইট। তাহলে এটা হচ্ছে নাল ডিফ্লেকশন কন্ডিশন। এই রেশিওটা যদি ট্রু হয়, মানে এরকম রেশিও যদি হয় রেজিস্ট্যান্সগুলো, তাহলে হোয়াট উই উইল ডু না, we will see that there is no current flowing through this path। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তখন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুটো সিরিজে দুটো ব্রাঞ্চ প্যারালালে, যেটা আগে বলছিলাম তোকে, আগে করেছিলি একবার। তো এইটা দিয়ে তোর রেজিস্ট্যান্সের অঙ্ক আসতে পারে, এটা দিয়ে নর্মাল অঙ্ক আসতে পারে, বলতে পারে এখানে কত কারেন্ট, এটাতে কত কারেন্ট ব্রাঞ্চগুলো, ঠিক আছে। তোকে দেখে বুঝতে হবে যে ওয়েস্টার্ন ব্রিজ আছে নাকি, কারণ আমি কিন্তু ওয়েস্টার্ন ব্রিজের এক্সাম্পল এখানে দিচ্ছি তোকে, যে কখন কারেন্টটা ফ্লো করবে না। ধর সাপোজ এখানে আছে 2 ওহম আছে, এখানে আছে আমার 4 ওহম, এখানে আছে 9, আর এখানে আছে 18। তা P/Q ইকুয়ালস টু R/S হবে এটা। সাপোজ এখানে আছে 12, ভোল্টস আছে সাপোজ। তাহলে এই অঙ্কটায় কী হবে না, আমরা দেখে নেবো, প্রথমেই দেখে নেবো ওয়েস্ট ব্রিজ দিলে যে P/Q ইকুয়ালস টু R/S হচ্ছে, P/Q কত 2/4 মানে হচ্ছে হাফ, R/S মানে 9/18 এটাও হাফ, দুটো রেশিও সেম, দেয়ারফোর 12-এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে মেন ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেলো এইটা আর এইটা, সরি। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রিজের অ্যাপ্লিকেশন হবে। তো ওয়েস্টার্ন ব্রিজের ডেরিভেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেও পারে, ঠিকভাবে লিখতে হবে যে KCL KVL কোনখানে অ্যাপ্লাই করছি, বইতে একবার রেফার করবি, কোনখানে ডিটেলসে স্টেটমেন্টসগুলো লেখা আছে একটু ভালো করে দেখিস। তো এটা হচ্ছে নাল ডিফ্লেকশন কন্ডিশন বা আমাদের ওয়েস্টার্ন ব্রিজের কন্ডিশনটা। আচ্ছা, নেক্সট আমরা করব একটা স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু, এই যে কমার্শিয়াল প্লেসেসে যেগুলো বা ইলেকট্রনিক্সের দোকানে যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়, রেজিস্ট্যান্স কি দেখেছিস, রেজিস্ট্যান্সগুলো না এরকম ছোট্ট পাতলা জিনিসের মতো এরকম ফ্ল্যাট দেখা যায়। ধর এরকম রেজিস্ট্যান্সের ভেতরে কয়েল ফয়েল করা থাকে, দুটো টার্মিনাল বেরিয়ে থাকে, গায়ে কিছু কালার আঁকা থাকে, কালার কোডস থাকে, ব্যান্ড 1 ব্যান্ড 2 তিনটে ব্যান্ড আর একটা ব্যান্ড থাকে। তো এরকম ব্যান্ডস থাকে কালারের। তো এই কালারের যে ব্যান্ডের কোডটা, এই কোডটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। কোনো গায়ে কোনো ভ্যালু লেখা থাকে না, ঠিক আছে। তো এটা করার জন্য একটা স্টেটমেন্ট আছে, সেটাকে বলা হয় B.B. Roy of Great Britain has very good wife। এখানে প্রত্যেকটা, এই লাইনটা আমি লিখেছি ওর ভালো সুন্দর বউ আছে তার জন্য না, এখানে লিখেছি আমি প্রত্যেকটার এই ওয়ার্ডগুলো, ক্যাপিটাল লেটারের ওয়ার্ডগুলো এক একটা কালারকে সিম্বলাইজ করে। বি হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, ঠিক আছে, এই সিরিজে আছে। তো ও ব্যাপারটা হচ্ছে বইটা দেখিস একটা টেবিল করা থাকবে যতদূর সম্ভব, 0 1 2 3 4 5 6 এরকম করে, B.B. Roy of Great Britain has very good wife,
এটা মনে রাখার জন্য বানিয়েছে এগুলো, ভালো জিনিসটা কিন্তু একটু হাস্যকর। তো একটা ব্যান্ড 1, ফার্স্ট যে ব্যান্ড আছে ব্যান্ড 1, তারপর একটা ব্যান্ড 2, তারপর একটা ব্যান্ড 3, এরকম আছে ব্যান্ড 2, তারপর একটা ব্যান্ড 3। এই দুটোগুলো নর্মাল ভ্যালু, মানে যেরকম কালার থাকবে সেই কালারের ভ্যালুটা বসবে ওখানে। থার্ড ব্যান্ডটাকে বলা হয় মাল্টিপ্লায়ার ব্যান্ড, 10-এর পাওয়ার এটা বসে। তো মানে ব্যান্ড 1 ব্যান্ড 2 পাশাপাশি বসলো দুটো ডিজিট একটা নাম্বারের, ইনটু 10⁻, ব্যান্ড 3 বসে, ঠিক আছে। এটা হচ্ছে এত ওহম ভ্যালুটা হয়। সাপোজ ব্ল্যাক আছে এখানে, সরি ব্রাউন, এখানে ধর ফার্স্ট ব্যান্ডটা কারোর গ্রিন আছে কোনো রেজিস্ট্যান্সের গায়ে, তারপরটা ধর রেড আছে, থার্ড ব্যান্ডটা ধর ভায়োলেট আছে। তাহলে হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স ভ্যালু? গ্রিন মানে হচ্ছে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন গ্রিন 5, রেড মানে হচ্ছে 2 ইন্টু 10⁻, কত ভায়োলেট কত, ভায়োলেট 7, 10⁻7 এত ওহম ভ্যালু, 52 ইন্টু 10⁻7 ওহম এত ভ্যালু হবে। তো এইরকম কনসেপ্টে বানানো হয়েছে কালার কোডিং, এটা বলে কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। আরও অনেক সেন্টেন্স থাকতে পারে, কিন্তু যে কোনো একটা মনে রাখলেই যথেষ্ট। বইতে একবার দেখি সেই টেবিলটা কীভাবে করেছে। আর একটা ফোর্থ একটা ব্যান্ড থাকে, ওই ব্যান্ডটা বলা হয় যে টলারেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কতটা ফ্লাকচুয়েট করতে পারে। কিছু রেজিস্ট্যান্স আছে একটু হিট হলে একটু আপ ডাউন করে ভ্যালুটা, +-5%, +-10%। তো গোল্ড আর সিলভার ওই 4 নম্বর ব্যান্ডটায় হতে পারে। গোল্ড মানে হচ্ছে না +-5%, সিলভার মানে একটু বেশি 10%, এরকম আছে, আবার দেখে নিস বইতে। তো এই কালার কোডটা দিয়ে আমাদের ওই আইডেন্টিফাই করতে হয় যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তো কালার কোড দিয়ে দেবে, বলবে ভ্যালুটা কত বলো, বা ভ্যালু দিয়ে দেবে, বলবে কালার কোড কত। 1 মার্কস 2 মার্কসের ছোট্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতেও পারে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা দেখব মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। এটার নামই হচ্ছে এরকম, মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। এটাও খুব ইম্পর্ট্যান্ট ফর আইএসসি অর এনি বোর্ড এক্সাম। তো এখানে কি মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল, আমি প্রথমে এক্সপ্রেশনটা লিখে দিই। হোয়াট ইজ ইট না, জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই, জে সিগমা ই। জে কে বলা হয় কারেন্ট ডেন্সিটি, জে ইজ রেফার্ড টু অ্যাজ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে কি? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু কন্ডাক্টর পার ইউনিট এরিয়া। তো কারেন্ট ডেন্সিটি জে মানে হচ্ছে I/A, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি আমি আগেই বলেছিলাম যে কন্ডাক্টিভিটি ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি রো, ঠিক আছে। ই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ই মানে হচ্ছে ভোল্টেজ পার ইউনিট লেন্থ অর রেদার গ্রেডিয়েন্ট, ভোল্টেজ বাই এল, ইলেকট্রিক ফিল্ড ই। তো জে ইকুয়ালস টু সিগমা ই, দিস এক্সপ্রেশন ইজ কল্ড মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। লেটস সি হাউ উই ডিরাইভ ইট, দেখা যাক। তারা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সাপোজ ভিজুয়ালাইজ কর। তো আমি আগের দিন বলেছিলাম যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ ড্রিফট ভেলোসিটি না NAE VD, যেখানে আই কারেন্টটা আমাদের, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ দিস কন্ডাক্টর। ইলেকট্রন কতগুলো আছে পার ইউনিট ভলিউমে, দ্যাট ইজ এন। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এটা সিলিন্ড্রিক্যাল সারফেস এরিয়াটা এখানে ফর আ সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর অবভিয়াসলি, বেসিক্যালি ক্রস সেকশনাল এরিয়া ওটা। ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আমি আগের দিন বলেছিলাম ড্রিফট ভেলোসিটি is the average velocity with which electrons drift inside a conductor if potential difference is applied to its ends. ও যে ভেলোসিটি নিয়ে ড্রিফট করছে সেটা ড্রিফট ভেলোসিটি। সো I ইকুয়ালস টু NAE/VD। এবার আমরা দেখবো যে কী করে এই এক্সপ্রেশনটা আসছে কারেন্ট ডেন্সিটি, জে ইকুয়ালস টু সিগমা ই। তো এখানে বললাম যে কারেন্ট ডেন্সিটি আমাদের I/A। তো লেট স্টার্ট। I ইকুয়ালস টু NAE/VD থেকে এটা রেফারেন্স নিয়ে আমি অ্যাপ্লাই করবো, এটাকে ইকুয়েশন 1 রাখলাম। এবার আমি জানি V ইকুয়ালস টু I ইন্টু আর,
and we also know that R equals to rho into L by A, যেখানে রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ হচ্ছে এরিয়া। আগের দিন বলেছিলাম যে আর ইজ রেজিস্ট্যান্স দ্যাট ইজ প্রপোর্শনাল ডাইরেক্টলি অন লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, অ্যান্ড রো ইজ দ্য কনস্ট্যান্ট, proportionality constant, so hence we get rho L by A. তাহলে V equals to I আর এর জায়গাটা পুট করে দিই, therefore what we get না I into rho L by A হয়ে গেল, or V equals to I এর জায়গায় এটা বসিয়ে দিই, from equation 1 we get I equals to NAE VD, rho into L by A এখানে আছে আমাদের কাছে, আর এইচ এসে রাইট হ্যান্ড সাইডে, V by L করে দিচ্ছি, এলটাকে নিচে নিয়ে চলে এলাম, ওপরে পড়ে রইলো NAE VD বাই এরিয়া এ, রোটাকেও এদিকে নিয়ে চলে এলাম 1 বাই রো, অর V by L মানে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড E, 1 বাই রো মানে জানি it is sigma current conductivity, so sigma E we have achieved in the LHS, NAE VD মানে হচ্ছে কারেন্ট I, A মানে হচ্ছে এরিয়া, so I by A, or what we get J current density is equals to sigma into E, so that is the microscopic form of Ohm's law, J equals to sigma E, very important for any board exam. এবার তুই ডেরিভেশনসগুলো খাতায় লিখে বুঝে নেওয়ার পর তুই কী করবি না, কারেন্টের অঙ্কগুলো, রেজিস্ট্যান্স if temperature of the resistance is increased or decreased, what will be the change in the resistance, ওই টাইপ অফ অঙ্কগুলো করবি। ফর্মুলা আগের দিন বললাম যেটা, সে আর টি ইকুয়ালস টু, ওই যেটা বলেছিলাম আগের দিন ডিরাইভ করে দেখালাম, আর টি ইকুয়ালস টু আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত রেজিস্ট্যান্স হবে আর জিরোটা, 1 প্লাস আলফা ডেল্টা টি, ঠিক আছে। ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজটা বা চেঞ্জ বা ডিক্রিজ, এটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচারটা, আমার টি মাইনাস 0 বেসিক্যালি এটা, আর ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার করলে ডেল্টা টিটা পাবে। আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা দিয়ে অঙ্কগুলো আছে, দিনের সাথে দেখবি এক্সাম্পলে যেগুলো আছে ওগুলো করবি, কারেন্ট বার করাগুলো করবি, যেটা অসুবিধা হবে আমাকে বলিস, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা অঙ্কগুলো, কেসিএল কেভিএলের অঙ্কগুলো দেখ, কেসিএল কেভিএলের অ্যাপ্লিকেশন করা এক্সাম্পলগুলো বইয়ের মধ্যে এক্সাম্পলগুলো দেখ, এতটা পর্যন্ত কর, তারপরে আমি আবার দেবো ম্যাটেরিয়াল, ঠিক আছে।